হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর পাসার সেতান মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতেই আমাদের পরিচয় হয় তামারা নামের একটি মেয়ে এবং তাদের দলের সঙ্গে। তাদের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের জন্য তারা বিভিন্ন পরিত্যক্ত ও রহস্যময় জায়গায় ঘুরে বেড়ায় এবং সেখানে জিনের উপস্থিতি কিংবা অতি প্রাকৃত ঘটনার ভিডিও রেকর্ড করে দর্শকদের সামনে তুলে ধরে। সেদিনও তারা পৌঁছে গিয়েছিল বহু বছর ধরে পরিত্যক্ত এক ভয়াল বাড়িতে। চারদিকে আগাছায় ঢেকে থাকা সেই বাড়িটিকে ঘিরে ছিল অসংখ্য গুজব এবং শিহরণ জাগানো গল্প। স্থানীয়দের বিশ্বাস বাড়িটি অভিশপ্ত, কারণ বহু বছর আগে এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছিল। সেই ঘটনার পর তার পরিবার আর এক মুহূর্ত সেখানে থাকেনি। তারা বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যায়। তারপর থেকে বাড়িটা নীরব, জনমানবহীন আর মৃত্যুর মতন নিশ্চুপ হয়ে পড়ে আছে। তবুও আজ গ্রামের মানুষ দাবি করে গভীর রাত নামলেই সেই বাড়ির আনাচে কানাচে এক অশুভ জিনের উপস্থিতি অনুভব করা যায়। কেউ বলে ছায়া দেখা যায়, কেউ বলে ফিসফিস শব্দ শোনা যায়, আবার কেউ শপথ করে বলে সেখানে এখনো অদৃশ্য কোনো শক্তি ঘুরে বেড়ায়। এইসব কথা সত্যি না মিথ্যা সেটাই যাচাই করতে তামারা এবং তার দল বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর চারপাশে ভেসে আসে অদ্ভুত সব শব্দ। পরিবেশটা মুহূর্তের মধ্যেই ভারী হয়ে ওঠে। ঠিক তখনই হঠাৎ তামারার পিছনে যেন এক ভয়ঙ্কর অবয়ব দেখা দেয়। সেই দৃশ্য চোখে পড়তেই সবাই আতঙ্কে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে ছুটে পালায়। পরে তামারা সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে। কিন্তু ভিডিওটি প্রকাশের পর যা ঘটল তা তাদের কল্পনার বাইরে ছিল। পুরো ইউটিউব কমিউনিটি তামারাকে নিয়ে তুমুল সমালোচনা শুরু করে, কারণ দর্শকদের তীক্ষ্ণ নজর এড়ায়নি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটিতে যে তথাকথিত জিন দেখা গিয়েছিল তার পায়ে ছিল একেবারে নতুন স্কেচার্স ব্র্যান্ডের জুতো। আর এতেই সবার কাছে পরিষ্কার হয়ে যায় এতদিন ধরে তামারা যে অতিপ্রাকৃত ঘটনার ভিডিও দেখিয়ে এসেছে তার সবই সাজানো নাটক ছিল। এরপর একের পর এক তার সাবস্ক্রাইবার কমতে শুরু করে। দর্শকরা তাকে ধোঁকাবাজ বলতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা, আর তার চ্যানেলের বিশ্বাসযোগ্যতা প্রায় মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে যায়। এরপর আমাদের পরিচয় হয় তামারার পুরো টিমের সঙ্গে। দলের নেতৃত্বে রয়েছেন কেভিন, যে শুধু দলের লিডার নয়, তামারার প্রেমিকও। ক্যামেরার দায়িত্বে রয়েছেন ইউনুস, আর তামারার সহকারী চাচা, যে প্রয়োজনে এক্সট্রা শিল্পীর ভূমিকাও পালন করে। অর্থাৎ শুরুতে যে তথাকথিত জিনকে দেখা গিয়েছিল আসলে সেই চরিত্রে অভিনয় করেছিল এই চাচাই, আর তামারা নিজে ছিল পুরো চ্যানেলের মুখ্য উপস্থাপক। সবকিছু ভেঙে পড়তে দেখে কেভিন সবাইকে জানায় যদি তারা নিজেদের সুনাম ফিরিয়ে আনতে চায় তাহলে এবার তাদের এমন এক রহস্যময় জায়গায় যেতে হবে যার গল্প তামারা ছোটবেলায় তার প্রয়াত মায়ের কাছ থেকে শুনেছিল। এতদিন তারা যে ভিডিওগুলো বানিয়েছে সেগুলো সাজানো ছিল, এ কথা সত্যি, কিন্তু দর্শকরা কেবল একটি ভুল ধরতে পেরেছে, আর সেই ভুলের কারণই ছিল চাচার অসাবধানতা। তাই কেভিনের বিশ্বাস যদি তারা এবার সত্যি এমন একটি অভিশপ্ত জায়গা খুঁজে পায় যেখানে বাস্তবেই অদ্ভুত এবং ব্যাখ্যাতীত কিছু ঘটে, তাহলে মানুষ পুরো বিতর্ক ভুলে যাবে এবং আবারও তাদের চ্যানেলের দিকে ফিরে আসবে। অবশেষে সবাই নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে যাত্রা শুরু করে। পথ চলতে চলতে তাদের মধ্যে আলোচনা চলতে থাকে, আসলে কি এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে মানুষের চোখের আড়ালে অশুভ জিনেদের আনাগোনা হয়, নাকি এই সব কেবলই একটা লোককথা। এদিকে কেভিন তামারার দেওয়া লোকেশন অনুসরণ করে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু যতই তারা সামনে এগোয় রাস্তা ততই সরু হয়ে আসে। চারদিকে সভ্যতার চিহ্ন ধীরে ধীরে মিলিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ঘন জঙ্গলের একেবারে গভীরে। সেখানে পৌঁছানোর পর থেকেই চারিপাশের পরিবেশ যেন অস্বাভাবিক হয়ে ওঠে। বাতাস ভারী, বনভূমি অদ্ভুত রকম নিস্তব্ধ, আর চারদিকে এমন এক চাপা অস্বস্তি ছড়িয়েছিল যেন অদৃশ্য কেউ তাদের প্রতিটা পদক্ষেপ গভীর নজরে পর্যবেক্ষণ করছে। এরপর দৃশ্য বদলে যায়। রাত নেমে এসেছে। আমরা দেখি সেই জঙ্গলের পাশের এলাকায় স্থানীয় পুলিশ একটি খবর পেয়েছে। গ্রামের কয়েকজন জানিয়েছে জঙ্গলের ধারে একটি গাড়ি অনেকক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একটু ভিতরে এগোতেই একটি তাঁবুও পাওয়া যায়, কিন্তু আশেপাশে একজন মানুষও নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়
সিনিয়র ইন্সপেক্টর রানী এবং তার সহকারী সিনিয়র ইন্সপেক্টর রহমত। সঙ্গে ছিল পুরো পুলিশ টিম। তদন্ত করতে গিয়ে তারা তামারা এবং তার বন্ধুদের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর ছিল অতিরিক্ত ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম। পাশাপাশি তারা গাড়ির ড্যাশ ক্যামেরাও খুলে নেয়, যাতে সেই ফুটেজ দেখে বোঝা যায় ঠিক কী ঘটেছিল তাদের সঙ্গে। রানী সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় উদ্ধার হওয়া সব জিনিসপত্র প্রমাণ হিসাবে সিল করে থানায় পাঠাতে। একই সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয় জঙ্গলের প্রতিটি কোণে তামারা এবং তার নিখোঁজ বন্ধুদের খুঁজে বের করার জন্য। এরপর পুলিশের হাতে আসে তামারার ক্যামেরায় রেকর্ড করা শেষ ভিডিওটি। ফুটেজে দেখা যায় তামারা ভীষণ আতঙ্কিত। সে প্রাণপণে যেন কারোর হাত থেকে পালানোর চেষ্টা করছে। দৌড়াতে দৌড়াতে এক সময় তার হাত থেকে ক্যামেরাটা মাটিতে পড়ে যায়। কাঁপতে কাঁপতে সে আবার ক্যামেরাটি তুলে নেয় এবং রেকর্ডিং চালু রেখেই বলতে থাকে, যে এই ভিডিওটি খুঁজে পান সবাইকে বলে দেবেন, যাই ঘটুক না কেন এই জঙ্গলের ভিতর কখনো পা রাখবেন না। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় আর ক্যামেরার ফ্রেম অন্ধকারে ডুবে যায়। এর কিছুক্ষণ পর গ্রামের এক ব্যক্তি জঙ্গলের ভেতর থেকে তামারাকে খুঁজে পান। তার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, শরীর ক্ষতবিক্ষত আর ক্যামেরাটি তখনও চালু ছিল। বিষয়টি বুঝতে পেরেই লোকটি দ্রুত সাহায্য আনার জন্য ছুটে চলে যায়। অন্যদিকে ইন্সপেক্টর রানী থানার অফিসার জুনিকে নির্দেশ দেন এই তদন্তের প্রতিটা ধাপ যেন ক্যামেরায় রেকর্ড করা হয়, কারণ অতীতে তার কর্মজীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে তিনি কোনো তদন্তের সামান্য অংশ নথিভুক্ত না করে এগোতে চান না। ঠিক তখনই রহমত এসে রানীকে জানায় তামারাকে গ্রামের প্রধান আবাহ আগুনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবরটি শুনেই রানী রহমতকে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব তামারাকে হাসপাতালে পাঠাতে এবং একই সঙ্গে তামারার নিখোঁজ বন্ধুদের খুঁজে বের করার জন্য আরও পুলিশ সদস্যকে জঙ্গলে পাঠাতে। কিন্তু রহমত রানীকে শান্ত গলায় জানায় যেই ওই জঙ্গলের ভিতর প্রবেশ করেছে সে আর কখনো জীবিত ফিরে আসেনি। তাই তামারা কিভাবে ফিরে এলো এই রহস্য তার কাছেও সম্পূর্ণ অজানা। কথাগুলো বলতে গিয়ে রহমতের কণ্ঠে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছিল, যেন সে এমন কিছু জানে যা মুখে উচ্চারণ করতেও তার বুক কেঁপে ওঠে। রহমত বারবার রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী তার কোনো কথাই গুরুত্ব দেয় না। শেষ পর্যন্ত অসহায় হয়ে রহমত চুপ করে যায়। এরপর রানী রহমত এবং আরও কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে গ্রামের প্রধান আবহ আগুনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের সেখানে পৌঁছাতেই গ্রামের মানুষের মুখের অভিব্যক্তি বদলে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল গ্রামের কেউই পুলিশের এই আগমনকে ভালোভাবে নেয়নি। চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন সবাই কোনো অনিবার্য অশুভ ঘটনার অপেক্ষায় আছে। রানী ভিতরে গিয়ে তামারার সঙ্গে দেখা করার অনুমতি চাইলে আবহ আগুন তাদের ঘরে প্রবেশের অনুমতি দেন। ঘরের ভিতরে ঢুকতেই রানী এমন এক দৃশ্য দেখে যা দেখে সে থমকে যায়। তামারাকে একটি প্রার্থনা কক্ষের ভিতরে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। বিষয়টি দেখে রানী বিস্মিত হয়ে কারণ জানতে চাইলে আবহ আগুন শান্ত কণ্ঠে বলেন, মেয়েটা এখন আর স্বাভাবিক নেই। ওর ভিতরে এমন এক অশুভ শক্তি জেগে উঠেছে যা শুধু ওর জন্য নয়, পুরো গ্রামের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। যদি এখন ওকে এখান থেকে নিয়ে যান তাহলে শুধু তামারা নয়, আরও অনেক নিরীহ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। শুধু তাই নয়, তিনি অনুরোধ করে বলেন আর মাত্র একদিন তামারাকে এখানে থাকতে দেওয়া হোক, এরপর যা করার তারা নিজেরাই করবেন। কিন্তু রানী একজন আইন রক্ষক, এই সব অতিপ্রাকৃত বিশ্বাসে তার কোনো আস্থা ছিল না। তাই আবাহ আগুনের একটি কথাও তিনি বিশ্বাস করলেন না। তবে আশ্চর্যের বিষয়, সেখানে উপস্থিত প্রতিটা মানুষের মুখে তখন একই আতঙ্ক ফুটে উঠেছিল। এমনকি সঙ্গে থাকা পুলিশ সদস্যদের চোখেও স্পষ্ট ছিল গ্রামের প্রধান যা বলছেন তিনি হয়তো সত্যি মিথ্যা বলছেন না। তবুও ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করার সাহস কারোর ছিল না। অবশেষে পুলিশ সদস্যরা তামারাকে সেখান থেকে বের করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর থানায় ফিরে রহমত আবারও রানীকে বোঝানোর চেষ্টা করে। সে বারবার বলতে থাকে কিছু বিষয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু রানী নিজের পদমর্যাদার কথা মনে করিয়ে দিয়ে রহমতকে চুপ করিয়ে দেন। তার দৃঢ় বিশ্বাস প্রতিটা ঘটনার বাস্তব ব্যাখ্যা আছে। অসহায় রহমত আর কিছু না বলে সেখান থেকে নীরবে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে এমন কোনো গোপন সত্য জানে যা প্রকাশ করার সময় এখনো আসেনি। এরপর রানী তামারার অতীত সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। তদন্তে তিনি জানতে পারেন তামারা এক জনপ্রিয় ইউটিউব ব্লগার। সে বিভিন্ন রহস্যময় ও কথিত অভিশপ্ত জায়গায় গিয়ে ভিডিও তৈরি করত এবং নিজের চ্যানেলে আপলোড করত। তার পুরনো লাইভ ভিডিওগুলো দেখতে গিয়ে রানী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। তামারা ছোটবেলা থেকে তার প্রয়াত মায়ের বলা এক রহস্যময় কাহিনীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিল।
যদিও সেই গল্পটি কী ছিল তখনও তা পরিষ্কার হয়নি। তবে আরেকটি বিষয় জানা যায়, তামারা একসময় লাইভে এসে তার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন সে ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে। এরপর তামারাকে দেখা যায় তার শারীরিক অবস্থা তখনও খুবই খারাপ, শরীর জুড়ে আঘাতের চিহ্ন, চোখে মুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট। তবুও রানী তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। অবশেষে তামারা মুখ খুলতে শুরু করে, আর তার মুখ থেকেই আমরা জানতে পারি সেই জঙ্গলে আসলে কি ঘটেছিল। তামারা জানায় ছোটবেলা থেকেই তার মা তাকে একটি ভয়ঙ্কর কিংবদন্তির গল্প শোনাতেন। সেই গল্পের নাম ছিল পাসার সেতান, অর্থাৎ শয়তান জিনদের বাজার। আর সেই কিংবদন্তির বাজার খুঁজতেই তারা সেদিন ওই জঙ্গলে প্রবেশ করেছিল। কেভিন শুরু থেকেই যে রহস্যময় জায়গার কথা বলেছিল সেটাই ছিল এই বাজার। লোকমুখে প্রচলিত ছিল এটাই পৃথিবীর অন্যতম রহস্যময় এবং অভিশপ্ত স্থান। তামারার কথা মতন 1920 সালের দিকে বিশাল আখের ক্ষেতের পাশেই ছিল এই রহস্যময় বাজার। আর সেই আখের ক্ষেতের পাশের গ্রামের নাম ছিল চিয়ানাগা। কিন্তু 1920 সালের পর হঠাৎ করেই পুরো গ্রামটি যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। সেখানে বসবাসকারী মানুষের কোনো সরকারি নথি, কোনো পরিচয়, এমনকি তাদের অস্তিত্বেরও আর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবে তামারা একটি বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিল। গবেষণা করতে গিয়ে সে 1920 সালের একটি পুরনো মানচিত্র খুঁজে পায়। সেই মানচিত্র বর্তমান সময়ের মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখার পর সে বুঝতে পারে চিয়ানাগা গ্রাম এবং সেই আখের ক্ষেত একসময় মাউন্ট সালাক পাহাড়ের কাছেই ছিল। আজ সেখানে না আছে সেই গ্রাম, না আছে আখের ক্ষেত, কিন্তু পাহাড়টি এখনো আগের মতনই দাঁড়িয়ে আছে। তামারা দৃঢ় বিশ্বাস নিয়ে সবাইকে বলে পাসার সেতান সত্যিই আছে, আমাদের ওটা খুঁজে বের করতেই হবে, কারণ এবারও যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের 4 জনের কেরিয়ার চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এরপর সবাই আবার নিজেদের সরঞ্জাম গুছিয়ে মাউন্ট সালাকের উদ্দেশ্যে রওনা হয়। পথে চাচা তামারাকে জানায় কেভিন এখন থেকে তাকেই নতুন হোস্ট বানিয়েছে, আর তামারা থাকবে শুধুই তার সহকারী হিসাবে। কথাটা শুনেই তামারা যেন ভিতর থেকে ভেঙে পড়ে। একসময় যে চ্যানেলের মুখ ছিল সে, আজ সেই চ্যানেলই তাকে নিজের সহকারীর আসনে নামিয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথে চাচা ক্যামেরার সামনে দাঁড়িয়ে হোস্টিং শুরু করে। সে এমনভাবে কথা বলতে থাকে যেন পাসার সেতান খুঁজে বের করার সমস্ত কৃতিত্ব একমাত্র তারই। সে বলে আজ পর্যন্ত কেউ এই রহস্যময় বাজারের সন্ধান পায়নি, কিন্তু আজ তারা অবশ্যই সেটি খুঁজে বের করবে, কারণ এই জায়গা নিয়ে নাকি সবচেয়ে বেশি গবেষণা করেছে সে নিজেই, আর সঠিক অবস্থানও সেই খুঁজে বের করেছে। এদিকে তারা যত সামনে এগোতে থাকে রাস্তা ততই সরু হতে থাকে। পথে কয়েকজন স্থানীয় মানুষের সঙ্গে তাদের দেখা হয়। এরপরই আমরা আবার সেই দৃশ্যে ফিরে আসি যা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। হঠাৎ করেই তামারার মোবাইলে পাসার সেতানের লোকেশন ভেসে ওঠে, কিন্তু কেভিন সেটি যাচাই করতেই দেখে লোকেশন বদলে গেছে। একবার নয়, বারবার। প্রতিবারই মানচিত্রে নতুন জায়গা দেখাচ্ছিল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ ইচ্ছে করে তাদের পথ ভুলিয়ে দিচ্ছে। তবুও কেভিন গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে। একসময় তারা রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ করেই সামনে একটি বিশাল গাছ উপড়ে পড়ে থাকতে দেখে তাদের গাড়ি থামিয়ে দিতে হয়। পথ সম্পূর্ণ বন্ধ। এরপর কেভিন বুঝতে পারে সামনে আর যাওয়া সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নেয় অন্তত এখানেই একটি সাজানো অতিপ্রাকৃত দৃশ্য রেকর্ড করা হবে। ঠিক তখনই প্রথমবারের মতন তামারা জানতে পারে আগের সব ভিডিওতেই কেভিনের নির্দেশে চাচা জিনের ছদ্মবেশে অভিনয় করত। এতদিন সে ভেবেছিল সবকিছু বাস্তব, কিন্তু সেই মুহূর্তে তার কাছে পরিষ্কার হয়ে যায় তার অজান্তেই তাকে ব্যবহার করে বছরের পর বছর দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর কেভিন আবারও তামারার বদলে চাচাকেই ক্যামেরার সামনে দাঁড় করায়, কিন্তু তামারা শান্ত গলায় শুধু একটি কথাই বলে, আজ আমার সুনাম নষ্ট হয়েছে, কাল ঠিক একই পরিণতি তোমারও হতে পারে। মিথ্যের উপর দাঁড়িয়ে কেউ কোনো দিন বেশি দিন টিকে থাকতে পারে না। এইসব ঘটনার পর তামারা ভীষণ রেগে যায়, আর এক মুহূর্ত গাড়ির ভিতরে না থেকে সে একাই জঙ্গলের আরও গভীরে হাঁটতে শুরু করে। তাকে যেতে দেখে কেভিন সঙ্গে সঙ্গে ইউনুসকে নির্দেশ দেয় ওর পিছনে যাও আর সব কিছু ক্যামেরায় রেকর্ড করো। ইউনুস তামারার পিছু নিতেই হঠাৎ দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে এক অচেনা লোক এসে তামারার সঙ্গে কথা বলে তাকে নিয়ে একটু দূরে চলে যায়। কিছুক্ষণ পর তামারা ফিরে এসে জানায় লোকটি এই এলাকারই একজন বাসিন্দা। সে বলেছে পাসান সেতান এখান থেকে মাত্র 30 মিনিটের পথ। যদি তারা হাঁটতে থাকে তাহলে খুব শীঘ্রই সেই রহস্যময় বাজারে পৌঁছে যাবে। তবে লোকটি তাকে আরেকটি জিনিস দিয়েছিল, কিন্তু সেই বিষয়টি তামারা কাউকে জানায় না। চুপচাপ সেটি নিজের কাছেই লুকিয়ে রাখে। এরপর তামারা কেভিনকে পুরো ঘটনাটি খুলে বলে। সব কথা শোনার পর ইউনুস আবার ক্যামেরা চালু করে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তামারা তার দর্শকদের উদ্দেশ্যে বলে,
আজ আমরা পাসার সেতানের খোঁজে যাচ্ছি। আজ পর্যন্ত যেই এই বাজার খুঁজতে এসেছে সে আর কখনো ফিরে যেতে পারেনি, কিন্তু আমরা ফিরে যাব, আর সঙ্গে নিয়ে যাব এই বাজারের অস্তিত্বের অকাট্য প্রমাণ। এদিকে কেভিন মাঝে মধ্যেই চাচাকেও আলাদা করে ভিডিও রেকর্ড করতে বলে, যেন তাদের চ্যানেলের জন্য পর্যাপ্ত ফুটেজ তৈরি হয়। এরপর তারা জঙ্গলের আরও গভীরে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে একসময় তাদের চোখে পড়ে বহু বছরের পুরনো জরাজীর্ণ এক বাড়ি। লোককথা অনুযায়ী এটাই নাকি পাসার সেতান, শয়তানের সেই অভিশপ্ত বাজার। বাড়িটিকে সামনে থেকে দেখেই ইউনুস আর চাচার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তাদের মনে হচ্ছিল এতক্ষণ পর্যন্ত যা শুনেছে সবই হয়তো মানুষের বানানো গল্প, হয়তো এসব কেবল পথিকদের ভয় দেখানোর জন্য ছড়ানো গুজব। কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর, কারণ এই জায়গায় প্রতিটা কিংবদন্তি সত্যি হওয়ার অপেক্ষায় ছিল। চাচা আর ইউনুস দুজনেই সেখান থেকে চলে যেতে চাইলেও কেভিন তাদের জোর করে থামিয়ে দেয়। সে তাদের সামনে খ্যাতি, অর্থ এবং সফল ভবিষ্যতের লোভ দেখিয়ে বলে, আজ যদি আমরা এই জায়গার প্রমাণ নিয়ে ফিরতে পারি তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে। অনিচ্ছা সত্ত্বেও তারা থেকে যেতে বাধ্য হয়। এরপর চারজন সেই পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের তাঁবু খাটিয়ে রাত কাটানোর প্রস্তুতি নেয়। সম্ভবত সিনেমা শুরুতে যে পরিত্যক্ত তাঁবুটি দেখা গিয়েছিল সেটিই ছিল এই তাঁবু, অথবা এর পিছনে লুকিয়েছিল আরও গভীর কোনো রহস্য যা তখনও আমাদের অজানা। এরপর গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। আমরা দেখি আবহ আগুন তখনও থানার বাইরে দাঁড়িয়ে আছে। যে মুহূর্ত থেকে রানী তামারাকে জোর করে তার বাড়ি থেকে নিয়ে এসেছে সেই মুহূর্ত থেকে তিনি সেখানেই অপেক্ষা করছেন। রহমত এসে রানীকে জানায় গ্রামের প্রধান তার সঙ্গে জরুরি কথা বলতে চান। রানী বাইরে বেরিয়ে আবহ আগুনের সঙ্গে দেখা করতে যান। ঠিক সেই সময় দূর থেকে দেখা যায় থানার ভিতরে তামারার আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে। মনে হচ্ছিল তার ভেতরে যেন অন্য কেউ জেগে উঠছে। এদিকে আবাহা আগুন রানীকে এমন একটি কথা বলেন যা শুনে যে কেউ শিউরে উঠবে। তিনি বলেন, যাকে আপনি থানায় নিয়ে এসেছেন সে তামারা নয়। এরপর তিনি বহু বছর আগের এক বিভীষিকাময় ঘটনার কথা বলতে শুরু করেন। এক নারী যে নিজের স্বামী, নিজের বোন এবং নিজের ভাতিজা এবং পুরো গ্রামের অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। আজকের এই গ্রামের মানুষ আসলে সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া কয়েকজন মানুষের বংশধর, আর আবহ আগুনও নিজেও সেই বেঁচে যাওয়া পরিবারের একজন উত্তরসূরি। কিন্তু রানী এইসব গল্প একেবারেই বিশ্বাস করেন না। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, আমি লোককথা বা কুসংস্কারে বিশ্বাস করি না, আমি শুধু প্রমাণের ভিত্তিতেই কাজ করি। রানীর কথা শুনে আবহ আগুন শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, তারপর শান্ত গলায় বলেন, আপনি এখন আমার কথা বুঝবেন না। এইটুকু বলেই তিনি সেখান থেকে চলে যান। এরপর রানী কেভিনের গাড়ির ড্যাশ ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। সেখানে তিনি লক্ষ্য করেন তামারা ছাড়া দলের প্রত্যেকেই নিজেদের সবচেয়ে বড় ভয়ের কথা স্বীকার করছে। কেভিনের ভয় সে কোনোদিন ধনী বা সফল হতে পারবে না। ইউনুসের ভয় এই পুরো অভিযান ব্যর্থ হয়ে যাবে। আর চাচার ভয় একদিন সে সম্পূর্ণ একা হয়ে পড়বে। মনে হচ্ছিল এই জঙ্গল মানুষের সবচেয়ে গোপন ভয়গুলোকে টেনে বের করে আনছে। এরপর রানী তামারার ক্যামেরা থেকে উদ্ধার হওয়া ফুটেজ দেখতে শুরু করেন। ভিডিওটি ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় যখন তারা পুরনো বাড়িটির সামনে পৌঁছে নিজেদের তাঁবু খাটিয়েছিল। গল্প আবার অতীতে ফিরে যায়। রাত আরও গভীর হয়ে এসেছে। চারিপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর অস্বাভাবিক নীরবতা। ঠিক তখন তামারা ইউনুসকে দিয়ে নিজের আরেকটি ভিডিও রেকর্ড করায়। ভিডিওতে সে পাসার সেতানের ইতিহাস বলতে শুরু করে। সে জানায় এই অভিশপ্ত বাজারের সূচনা হয়েছিল নিসা লিমা নামের এক ধনী নারীর মৃত্যুর পর। নিসা লিমা ছিল বিপুল সম্পদের মালিক, কিন্তু তার সম্পদের লোভে পড়ে তার নিজের স্বামী, আপন বোন এবং গ্রামের কয়েকজন মানুষ মিলে তাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করে। ঠিক তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আবহ আগুন আসলে যার কথা বলেছিলেন সেই নারীই ছিল নিসা লিমা। অর্থাৎ পাসার সেতান কোনো কল্পকাহিনী নয়। আজও এই গ্রামের মানুষ নিসা লিমার অস্তিত্ব বিশ্বাস করে। তামারা আরও জানায়, লোককথা অনুযায়ী নিসা লিমা কেবল তখনই মানুষের সামনে আসে যখন কেউ তার সঙ্গে আখের বিনিময়ে লেনদেন করতে চায়, কিন্তু তাদের কাছে কোনো আখ ছিল না। তাই তামারা শুধু উচ্চস্বরে বলে ওঠে, নিসা লিমা, আমরা তোমার সঙ্গে আখের বিনিময়ে লেনদেন করতে চাই। এরপর কেভিন, চাচা এবং ইউনুসকে নিয়ে সেই পুরনো বাড়ির ভিতরে প্রবেশ করতে বলে। ভিতরে ঢোকার কিছুক্ষণ পরেই হঠাৎ সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। তারা দোয়া পড়তে শুরু করে। ঠিক সেই সময় তাদের ক্যামেরার ছবি বারবার বিকৃত হয়ে যেতে থাকে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি ক্যামেরার রেকর্ডিংয়ে বাধা সৃষ্টি করছে। কিন্তু কয়েক মুহূর্ত পর
হঠাৎ করেই ক্যামেরা আবার স্বাভাবিক হয়ে যায়, আর তখনই ফুটেজে দেখা যায় চারজনই ভয়ে কারোর কাছ থেকে লুকিয়ে আছে, আর চাচার মাথার ঠিক পিছনে কয়েক সেকেন্ডের জন্য এক ভয়ঙ্কর অশুভ অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্যটি রানী নিজেও ফুটেজে দেখতে পায়, কিন্তু নিজের চোখে দেখার পরেও তিনি বিষয়টি বিশ্বাস করতে চান না। ঠিক তখনই হঠাৎ থানার বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকারে ডুবে যায়। কম্পিউটারের স্ক্রিনে এক মুহূর্তের জন্য রানী যেন এক বিকৃত বিভৎস মুখ দেখতে পান। মুহূর্তের মধ্যেই তার বুক কেঁপে ওঠে। নিজেকে সামলানোর জন্য তিনি তাড়াতাড়ি মোবাইল হাতে নেন। ঠিক তখনই আবার বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু কয়েক সেকেন্ড আগের সেই মুখটা যেন এখনও তার চোখের সামনে ভাসছিল। এই ঘটনার পর রানী আর দেরি করে না, তিনি আবার তামারার কাছে ফিরে যান এবং সরাসরি জিজ্ঞাসা করেন, তোমার বন্ধুদের সঙ্গে আসলে কি ঘটেছিল? তখন তামারা ধীরে ধীরে পরের ঘটনাগুলো বলতে শুরু করে। অন্যদিকে রানী একই সময় ক্যামেরার ফুটেজও দেখে যাচ্ছিল, যাতে তামারার প্রতিটা কথার সত্যতা মিলিয়ে নিতে পারে। আর এখান থেকে শুরু হয় সেই বিভীষিকাময় রাতের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। গল্প আবার অতীতে ফিরে যায়। কেভিন তখনও তার আগের পরিকল্পনাতেই অটল ছিল। সে চেয়েছিল এবার তামারাই অশুভ জিনের ছদ্মবেশে অভিনয় করবে। বারবার চাপ দিয়ে সে তামারাকে সেই কাজ করতে বাধ্য করার চেষ্টা করেছিল। ইউনুস আর চাচা তখন সম্পূর্ণ নীরব, কেউই কেভিনের বিরোধিতা করার সাহস পাচ্ছিল না। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও তামারা রাজি হয়ে যায়। এরপর চাচা ক্যামেরা হাতে সেই পুরনো বাড়ির দিকে ঢুকতে শুরু করে, আর তার ঠিক পিছনেই ছিল ইউনুস। ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের ক্যামেরার রেকর্ড হঠাৎ বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর আমরা জানতে পারি ক্যামেরা কেন বন্ধ হয়ে গেছিল। কারণ সেই সময় পুরো বাড়িটি ঘিরে ফেলেছিল অসংখ্য ভয়ঙ্কর রূপী জিন। তারা ছিল অশান্ত প্রতিশোধ পরায়ণ জিন, যারা মৃত্যুর পরেও যেন নিজের ক্রোধ ছেড়ে যেতে পারেনি। আর তাদের মাঝখানে উপস্থিত হয় সেই অভিশপ্ত স্থানের অধিপতি নিসা লিমা। তার উপস্থিতি মাত্রই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, আর পুরো পরিবেশ মৃত্যুর মতন নিস্তব্ধ হয়ে যায়। এই বিভীষিকাময় দৃশ্য দেখে চারজনেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। ঠিক তখনই কয়েক সেকেন্ডের জন্য চাচার মাথার উপর এক বিকৃত অশুভ অবয়ব ভেসে ওঠে। মুহূর্তটি এতটাই ক্ষণস্থায়ী ছিল যেন সেটি মানুষকে ইচ্ছে করেই নিজের অস্তিত্বের আভাস দিচ্ছিল। তারপর হঠাৎ সবকিছু আবার অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। চারদিকে আর কোনো শব্দ নেই। এই সুযোগে কেভিন ইউনুসকে বাইরে গিয়ে দেখে আসতে বলে, কিন্তু ইউনুস স্পষ্ট জানিয়ে দেয় সে বাইরে যাবে না। তখন কেভিন পকেট থেকে ছুরি বের করে তাকে ভয় দেখায় এবং জোর করে বাইরে পাঠিয়ে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে ইউনুস বাইরে বের হয়। চারপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না, সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু যখন সে ধীরে ধীরে তাঁবুর দিকে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ বাড়ির পাশের পুরনো রান্নাঘরের দিকে তার চোখ পড়ে। আর সেখানে যা দেখলো তা দেখে তার বুক হিম হয়ে যায়। সে দেখতে পায় দুজন নারী নিশ্চুপ হয়ে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করছে। তাদের চলাফেরা ছিল মানুষের মতন, কিন্তু তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না, যেন বহু বছর আগে মৃত কেউ এখনও একই কাজ করে চলেছে। দৃশ্যটা দেখেই ইউনুস আতঙ্কে দৌড় দিতে শুরু করে, কিন্তু কয়েক কদম যেতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। সেই মুহূর্তে কেভিন চাইলে তাকে বাঁচাতে পারত, কিন্তু সে বন্ধুকে বাঁচানোর বদলে ইউনুসের ক্যামেরা তুলে নিয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড় দেয়। আর ঠিক তখনই অদৃশ্য কোনো শক্তি ইউনুসকে টেনে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। এক নিমিষে সে সবার চোখের আড়ালে হারিয়ে যায়। কেভিন দ্রুত তাঁবুতে ফিরে আসে। তাকে একা দেখে তামারা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে, ইউনুস কোথায়? কেভিন নির্বিকার মুখে উত্তর দেয়, ও পেছনে রয়ে গেছে, তুমি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো। এই বলে সে ইউনুসের ক্যামেরা তামারার হাতে ধরিয়ে দেয়। অসহায় তামারা একাই আবার সেই পুরনো বাড়ির দিকে রওনা হয়। বাড়ির ভিতরে ঢুকে সে চারিপাশে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। ঠিক তখনই বাড়ির ভিতরে রাখা সব মোমবাতি একসঙ্গে নিজের থেকেই জ্বলে ওঠে। কোনো মানুষ ছাড়া আগুন জ্বলে ওঠার সেই দৃশ্য মুহূর্তেই পুরো বাড়িটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। সামনে এগিয়ে যেতেই তামারার চোখ পড়ে ইউনুসের উপর, কিন্তু তার অবস্থা ছিল অকল্পনীয়। সে নিজের শরীরের চামড়া নিজেই ছিঁড়ে ফেলছিল। তামারা কিছু বুঝে ওঠার আগেই ইউনুস নিজের বুক চিরে রক্তাক্ত হাতে নিজের হৃৎপিণ্ড বের করে ফেলে। ভয়াবহ সেই দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে তামারার মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, আর এক মুহূর্ত সেখানে না থেকে সে প্রাণপণে দৌড়ে আবার তাঁবুতে ফিরে আসে। তাঁবুতে ফিরে এসে সে কাঁপতে কাঁপতে সব ঘটনা কেভিন আর চাচাকে জানায়। কিন্তু কেভিনের প্রথম প্রশ্ন ছিল, সবকিছু ক্যামেরায় রেকর্ড হয়েছে তো?
এই কথা শুনে তামারা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। একজন মানুষ মাত্র কয়েক মুহূর্ত আগে ভয়ঙ্করভাবে মারা গেছে, আর কেভিনের চিন্তা শুধু ভিডিও। সেই মুহূর্তে তামারার কাছে সব পরিষ্কার হয়ে যায়। কেভিনের কাছে তাদের বন্ধুত্ব, ভালোবাসা কিংবা জীবনের কোনো মূল্যই নেই। সে শুধু চায় টাকা, খ্যাতি আর ভাইরাল হওয়ার সুযোগ। রাগে ক্ষোভে তামারা কেভিনের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ এতদিনে সে বুঝে গেছে কেভিন শুধু সবাইকে আদেশ দিতে জানে। দলের সবচেয়ে বড় নেতা হয়েও বিপদের সময় সে কখনো কারোর পাশে দাঁড়ায়নি। ঠিক তখনই তাঁবুর বাইরে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে শুরু করে। মনে হচ্ছিল অসংখ্য মানুষ একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে। কিছুক্ষণ পর সব শব্দ হঠাৎ থেমে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ধপ, ইউনিসের নিথর দেহ এসে তাঁবুর উপর আছড়ে পড়ে। এই দৃশ্য দেখে তিনজনেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। তারা প্রাণপণে গাড়ির দিকে দৌড় দেয়। কোনো মতে গাড়িতে উঠে কেভিন ইঞ্জিন চালু করে এবং জিপিএস ধরে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যতবারই তারা সামনে এগোয়, কিছুক্ষণ পর আবার ফিরে আসে সেই একই জায়গায় যেখানে গাড়িটি প্রথম পার্ক করা হয়েছিল। যেন পুরো জঙ্গলটাই তাদের নিয়ে নিষ্ঠুর খেলা খেলছে। এরপর গাড়ির ব্যাটারিও সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। হঠাৎ গাড়ির সব দরজা নিজের থেকে খুলে যায়। তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। বাধ্য হয়ে আবার তাঁবুর দিকে ফিরে যেতে হয়। মনে হচ্ছিল এই অভিশপ্ত জায়গার অশুভ জিনগুলো কোনোভাবেই তাদের এখান থেকে বের হতে দেবে না। তারা যখন আবার তাঁবুর কাছে পৌঁছায়, তখন দেখে যেখানে কিছুক্ষণ আগেও ইউনিসের রক্তাক্ত দেহ পড়েছিল, সেখানে এখন শুধু একগুচ্ছ শুকনো ঘাস পড়ে আছে। এই দৃশ্য দেখেই চাচার মুখের রং বদলে যায়। সে যেন হঠাৎই সবকিছু বুঝে ফেলে। তার মনে পড়ে যায় এই জায়গা নিয়ে গবেষণা করার সময় সে একটি গুরুত্বপূর্ণ তথ্য পড়েছিল। জঙ্গলের যে স্থানীয় লোকটি তামারাকে ডেকে নিয়ে গিয়েছিল, সে তামারার হাতে যে জিনিসটি দিয়েছিল সেটি ছিল এই ঘাস। আর সেটি কোনো সাধারণ ঘাস নয়, এটাই ছিল পাসার সেতানের মুদ্রা। এই মুদ্রার বিনিময়ে একজন মানুষ নিজের সবচেয়ে গভীর ইচ্ছা বা অন্ধকারতম বাসনা পূরণ করার সুযোগ পায়, কিন্তু তার মূল্যও হয় ভয়ঙ্কর। যে এই লেনদেন সম্পন্ন করে সে চিরদিনের জন্য এই অভিশপ্ত স্থানেই বন্দী হয়ে যায়। আর এখন শুধু তামারাই নয়, কেভিন আর চাচাও সেই অভিশাপের ভিতর আটকা পড়েছে। তামারা কাঁদতে কাঁদতে জানায় সে জানতো না এই লেনদেনের পরিণতি এত ভয়াবহ হবে। নিজের ভুল শুধরে নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় সে আবার নিসা লিমার কাছে যাবে আর এই লেনদেন বাতিল করার অনুরোধ করবে। এই কথা বলেই তামারা একাই অন্ধকার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। তার চলে যাবার পর তাঁবুর ভিতরে কেভিন আর চাচার কথোপকথন থেকে বেরিয়ে আসে আবারও এক নির্মম সত্য। এতদিন তারা দুজনেই তামারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসেছে। কেভিন নিজের প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছিল, আর চাচাও তার সবচেয়ে কাছের বান্ধবীকে ঠকিয়েছিল, কারণ তাদের দুজনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই নিষিদ্ধ সম্পর্কের সত্য তামারার সামনে প্রকাশ পায় একটি রেকর্ডিংয়ের মাধ্যমে, যে আঘাত তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। এরপর চাচা কেভিনকে বলে তামারাকে এখানে রেখেই চলো, এখন নিজের প্রাণ বাঁচানোই সবচেয়ে জরুরি। কিন্তু কেভিন তামারাকে ফেলে যেতে রাজি হয় না। তাই দুজনে মিলে আবার সেই পুরনো বাড়ির ভেতরে তামারাকে খুঁজতে ঢুকে পড়ে। ঘরে প্রবেশ করতেই তাদের পা থমকে যায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। মেঝে জুড়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কাটা হাত পা আর বিকৃত লাশের টুকরো ছড়িয়েছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। এর মাঝেই কেভিনের চোখ পড়ে একটি বিশাল গিলোটিনের উপর, যে ভয়ঙ্কর যন্ত্র একসময় অপরাধীদের শিরচ্ছেদ করার জন্য ব্যবহার করা হতো। তার ধারালো ফলক উপর থেকে নেমে এসে মুহূর্তের মধ্যেই মানুষের মাথা ধর থেকে আলাদা করে দিতে পারত। সেই মৃত্যু যন্ত্রটি এখন সেখানে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই কোনো শব্দ ছাড়াই চাচা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। চারপাশ ভরে ওঠে অসংখ্য অশুভ জিনের উপস্থিতিতে। তাদের বিকৃত মুখ, নিঃশব্দ চলাফেরা আর রক্ত হিম করা দৃষ্টি দেখে কেভিন আতঙ্কে জমে যায়। কিন্তু কয়েক মুহূর্ত পর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে যায়। অশুভ জিনগুলো যেন হঠাৎ করেই মিলিয়ে যায়। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় তামারা। কেভিন আতঙ্কিত কণ্ঠে তাকে জানায় চাচা হঠাৎ করেই হারিয়ে গেছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আবার সেখানে উপস্থিত হয় নিসা লিমা। তার সঙ্গে ছিল আরও অনেক অশুভ জিন। তাদের সবার সামনে নিসা লিমা চাচাকে টেনে গিলোটিনের নিচে নিয়ে যায়। পরের মুহূর্তেই ধারালো ফলক বজ্রের গতিতে নিচে নেমে আসে। এক নিমিষে চাচার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রক্তে ভেসে যায় পুরো মেঝে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে তামারা এবং কেভিন প্রাণপণে সেখান থেকে, কিন্তু যত দূরই তারা দৌড়ায় চারদিকে শুধু নিসা লিমা আর সেই অশুভ জিনগুলোকে দেখতে থাকে। মনে হচ্ছিল পুরো জঙ্গলটাই তাদের ঘিরে ফেলেছে।
এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। রানী লক্ষ্য করেন তামারার মুখ দিয়ে ধীরে ধীরে রক্ত বের হচ্ছে। তার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। তাই রানী কিছুক্ষণ তাকে একা বিশ্রাম করতে দেন। ঠিক তখনই রহমত সেখানে এসে আবার অনুরোধ করে তামারাকে গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু রানী এবারও তার কথা প্রত্যাখ্যান করেন। রহমত হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই সময় পর্যন্ত রানী যত অস্বাভাবিক ঘটনাই দেখে থাকুক না কেন, তিনি এখনও বিশ্বাস করতে চাইছিলেন না যে গ্রামের প্রধান আবহ আগুং সত্যিই সঠিক কথা বলেছিলেন। রহমত চলে যাওয়ার পর রানী আবার সেই ক্যামেরার ফুটেজ চালু করে। ফুটেজে দেখা যায় কেভিন আর তামারা প্রাণপণে দৌড়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে কেভিন প্রায় ক্লান্ত হয়ে পড়ে। তবে তাদের জন্য একটি আশার খবর ছিল। সূর্য উঠতে তখন আর মাত্র 30 মিনিট বাকি। লোককথায় বলা হয় পাসার সেতান শুধু রাতেই সক্রিয় থাকে। ভোরের আলো ফুটে উঠলেই সেই অভিশপ্ত বাজার অদৃশ্য হয়ে যায়। তামারা এই বিষয়টি জানত না, কিন্তু কেভিন গবেষণা করতে গিয়ে এই তথ্য আগের থেকেই জেনে এসেছিল। ঠিক তখনই তারা দূরে কয়েকজন মানুষের কথা বলা শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল হয়তো কিছু পর্যটক সেখানে ক্যাম্পিং করছে। বাঁচার আশায় তারা সেই শব্দের দিকে ছুটে যায়, কিন্তু কাছে পৌঁছিয়ে তাদের সমস্ত আশা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। কারণ তারা মানুষ ছিল না। সেখানে দাঁড়িয়ে ছিল আরও কিছু অশুভ জিন, যারা মানুষের রূপ ধারণ করে তাদের ফাঁদে ফেলেছিল। এই দৃশ্য দেখেই তামারা আর কেভিন আবার দৌড়ে পালাতে শুরু করে। পালানোর সময় হঠাৎ কেভিনের পায়ে কাঠের ধারালো একটি টুকরো গভীরভাবে ঢুকে যায়। ব্যথায় সে আর এক পাও এগোতে পারে না। ঠিক তখনই চারিপাশে ভেসে আসে এক বিকট কানে তালা লাগিয়ে দেওয়া শব্দ। পরের মুহূর্তেই আবার তাদের সামনে উপস্থিত হয় নিসা লিমা। তার চারিপাশে ঘিরে ছিল অসংখ্য অশুভ জিন। আর ঠিক সেখানেই সেই ফুটেজ শেষ হয়ে যায়। বর্তমান সময় ফিরে এসে আমরা দেখি রানী তামারাকে সামনে বসিয়ে সেই ফুটেজই দেখাচ্ছে, কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছিল তা তামারার বলা গল্পের সঙ্গে একেবারেই মিলছিল না। চাচা আর কেভিনের মৃত্যু ভিডিওতে তামারার বর্ণনা মতন ঘটেনি। ফলে রানীর সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। তার কাছে মনে হতে থাকে তামারা হয়তো সত্য গোপন করছে। তবে একটি বিষয় তামারার মনে একদম স্পষ্ট ছিল, নিসা লিমার মুখ আর তার বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনাগুলো সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। ঠিক তখনই রহমত এসে জানায় গ্রামের মানুষ থানার বাইরে জড়ো হয়েছে। আবহ আগুং আবার তামারাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এবারে রানী আপাত দৃষ্টিতে রাজি হয়ে যান। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেন, সেই ক্যামেরার ফুটেজ নিজের কাছেই রেখে দেয়। কারণ তিনি জানতেন এই প্রমাণ ছাড়া রহস্যের সমাধান অসম্ভব। কিন্তু বাস্তবে রানী তামারাকে গ্রামের মানুষের হাতে তুলে দেওয়ার কোনো ইচ্ছাই রাখতেন না। বরং তিনি গোপনে জুনি আর তামারাকে নিয়ে থানার পেছনের দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। পরদিন রানী একটি হোটেলে গাড়ি থামিয়ে খাবার খেতে বসেন। সেখানে বসেই তিনি লক্ষ্য করেন তামারার হাতের আঙুলগুলো ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল তার শরীরে কোনো অশুভ পরিবর্তন শুরু হয়েছে। ঠিক তখনই রানীর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আসে। তিনি নির্দেশ দেন গ্রামের প্রধানের কথাগুলোকে গুরুত্ব দিতে, কিন্তু রানী নিজের মতেই অটল থাকেন। তিনি বলেন তার হাতে এমন প্রমাণ রয়েছে যা অনুযায়ী তামারাই তার 3 বন্ধুর হত্যার প্রধান সন্দেহভাজন। তার বিশ্বাস তামারা সবকিছু নিজেই করেছে আর নিসা লিমার গল্প বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে জুনি তামারার খাওয়ার দৃশ্য ভিডিও করছিল। হঠাৎ করেই হোটেলে খাওয়া শুরু করা একের পর এক মানুষ ছটপট করতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গা বিশৃঙ্খল হয়ে ওঠে। যারা খাবার খেয়েছিল সবাই একে একে বিষক্রিয়ার শিকার হয়ে মারা যেতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই তামারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আবহ আগুং রহমতকে বলেন তামারা আর আগের সেই তামারা নেই। ধীরে ধীরে সে নিসা লিমায় রূপান্তরিত হচ্ছে। তিনি আরও জানান অনেক বছর আগে নিসা লিমাও প্রথমে নিজের স্বামী, তারপর নিজের বোন, এরপর নিজের ছোট্ট ভাতিজাকে হত্যা করেছিল। এরপর এক ভয়ঙ্কর বিষক্রিয়া গ্রামের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। আজ আবার সেই একই ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করতে শুরু করেছে। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। সেখানে জানা যায় তামারা অনেক আগেই বুঝে গিয়েছিল কেভিন আর চাচার গোপন সম্পর্কের কথা। একদিকে তার প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্যদিকে নিজের সবচেয়ে কাছের মানুষের প্রতারণা। সব মিলিয়ে সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। তার উপর যখন ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে তার সুনাম ধ্বংস হয়ে যায়, তখন নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার একটাই পথ তার সামনে খোলা ছিল। সেই পথ তাকে নিয়ে যায় পাসার সেতানের দিকে। কারণ ছোটবেলায় মায়ের মুখে শোনা কিংবদন্তি থেকে সে জানতেও এই অভিশপ্ত স্থানে গিয়ে পৌঁছালে এবং লেনদেন করলে মানুষের সবচেয়ে গভীর ইচ্ছাও পূরণ হতে পারে। আর তখনই প্রকাশ পায় আরেকটি চমকে দেওয়ার মতন সত্য। তামারার হাতে যে রহস্যময় ঘাস তুলে দেওয়া হয়েছিল সেটি কোনো সাধারণ মানুষের দেওয়া নয়, সেটি দিয়েছিল
নিসা লিমা নিজেই। আর শেষ পর্যন্ত কেভিনের মৃত্যু সেই অভিশপ্ত লেনদেনের নির্মম পরিণতিতে ঘটেছিল। এখানেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি প্রকাশ পায়। খুব সম্ভবত জঙ্গলে তামারার সঙ্গে দেখা হওয়া সেই তথাকথিত স্থানীয় লোকটি আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং মানুষের রূপ ধারণ করে তার সামনে এসেছিল নিসা লিমা নিজেই। অর্থাৎ শুরু থেকে সে তামারার সঙ্গে সেই অভিশপ্ত লেনদেন সম্পন্ন করতে চেয়েছিল, আর সেই লেনদেনের আড়ালে লুকিয়েছিল তার প্রকৃত উদ্দেশ্য, নিজের বন্দিত্ব ভেঙে বাস্তব জগতে ফিরে আসা। এরপর কাহিনী একেবারে শেষ দৃশ্যে পৌঁছে যায়। রানীর চোখে তখন স্পষ্ট অনুতাপ। সে বুঝতে পারে গ্রামের প্রধান আবহ আগুনের কথা শুরু থেকেই সত্যি ছিল। তার সতর্ক বার্তা যদি সে গুরুত্ব দিয়ে শুনত, তাহলে হয়তো এত বড় সর্বনাশ ঘটত না। ঠিক তখনই রানী দেখতে পায় তামারা একটি বাসে উঠে সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু বাসের সামনের সিটে বসেছিল আরেকজন। সে আর কেউ নয়, নিসা লিমা। তামারা ধীরে ধীরে রানীর দিকে তাকায়। তার ঠোঁটে ফুটে ওঠে এক অস্বাভাবিক শীতল হাসি। তারপর সে হাত নেড়ে বিদায় জানায়। সেই হাসিতে কৃতজ্ঞতাও ছিল, আবার ছিল এমন এক অশুভ তৃপ্তি যা দেখলে রক্ত হিম হয়ে যায়। মনে হচ্ছিল যেন সে রানীকে নীরবে বলছে, আমাকে মুক্ত করে দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ গ্রামের প্রধান আর গ্রামের মানুষ শুরু থেকেই জানত, যে একবার পাসার সেতানের ভিতরে প্রবেশ করে সে আর কখনো আগের মানুষ হয়ে ফিরে আসে না। তাই তামারার ফিরে আসাটাও ছিল সবচেয়ে বড় অশুভ লক্ষণ। এর মানে তার ভেতরে এমন কিছু ফিরে এসেছে যা কোনোভাবেই ওই অভিশপ্ত জায়গা ছেড়ে বের হওয়ার কথা ছিল না। নিসা লিমা তামারাকেই নিজের মুক্তির মাধ্যম হিসাবে বেছে নিয়েছিল। বহু বছর ধরে সেই অভিশপ্ত বাজার তাকে বন্দি করে রেখেছিল। অবশেষে সেই কারাগার ভেঙে সে মানুষের পৃথিবীতে ফিরে এসেছে। রানী অসহায় চোখে শুধু বাসটিকে দূর থেকে চলে যেতে দেখে। তার মুখে তখন শুধুই অনুতাপ, কারণ সে বুঝে গিয়েছিল অজান্তেই সে পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছে। যাই হোক, কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তবে আমার মনে হয় এই ঘটনা এখানে শেষ নয়, বরং ভবিষ্যতে দ্বিতীয় পর্বের সম্ভাবনাও তৈরি করে। যদি মুভি নির্মাতারা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্ব রিলিজ করেন, তাহলে হয়তো আমরা জানতে পারবো নিসা লিমার অতীতের পুরো ইতিহাস, কিভাবে তার স্বামী এবং নিজের বোন তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, নিসা লিমার প্রকৃত উদ্দেশ্য কী, আর রানী কি নিজের ভুল শুধরে তাকে থামানোর কোনো উপায় খুঁজে পাবে। হয়তো তখন গ্রামের প্রধান আবহ আগুনের জানা কোনো বিশেষ আমল বা রুকাইয়ার কথাও সামনে উঠে আসবে, যার মাধ্যমে এই অশুভ শক্তি বা জিনকে থামানোর চেষ্টা করা যাবে। সবশেষে বলা যায়, পাসার সেতান শুধু একটি সাধারণ হরর মুভি নয়, বরং এটি বিশ্বাসঘাতকতা, লোভ, প্রতিশোধ এবং অশুভ শক্তি বা জিনের সঙ্গে করা এক ভয়ঙ্কর লেনদেনের গল্প। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য